মেয়েটির মুখ থেকে মাস্ক সরাতেই সিয়া একটু অবাক হল। মেয়েটিকে সে চেনে না, তবে রাদের বাড়িতে মেয়েটিকে দেখেছিল। মেয়েটি আর কেউ নয়, মিহি। কেন আমাকে এখানে আটকে রেখেছ? প্লিজ ছেড়ে দাও। আমি তো তোমাদের কথা মতো রাদের সাথে গিয়েছিলাম। তাহলে আমাকে কেন এখানে আনলে? রিল্যাক্স সিয়া, আমরা তোমার কোন ক্ষতি করব না। হসপিটালে থাকলে রিয়া চৌধুরী তোমাকে মেরে ফেলত, তাই তোমাকে এখানে আনা হয়েছে। বাসার সামনে এসেই রাত দেখল এখন অবধি সব ঠিক আছে। দ্রুত ভেতরে ঢুকল সে। রাতকে এভাবে ঢুকতে দেখে রিয়া চৌধুরী ছুটে এলেন। এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? কি হয়েছে? মম্মু, সেই শত্রু যার কথা তুমি জানতে পেরেছিলে সে এই বাড়িতে বোম্ব ফিট করেছে। বেশি টাইম নেই, তাড়াতাড়ি সবাইকে বের হতে বলো। আধার বাদে। নো মম্মু, আই লাভ হার। আমার সামনে খবরদার অ্যাক্টিং করবি না। আমি খুব ভালো করেই জানি ও তোর কাছে একটা আকর্ষণীয় দেহ ছাড়া কিছুই না। মম্মু, ওকে ফেলে গেলে পুলিশ কেস হতে পারে। শিট, যা সবাইকে বের কর। সবাই রুম থেকে বেরিয়ে এল কিন্তু বাইরে যেতে পারল না। মেইন গেট বাইরে থেকে লকড। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। প্রায় 12 মিনিটের বেশি পার হয়ে গেছে। রিয়া চৌধুরী তো হাই হাই করছেন। এটাও যে কারো প্ল্যান রাত বুঝল। এভাবে দাঁড়িয়ে থেকে কাজ হবে না। সবাইকে জানালা দিয়ে বেরোতে হবে। নিচের জানালা বাইরে থেকে জ্যাম করা হয়েছে, আর উপরের জানালা দিয়ে নামা সম্ভব না। কেন সম্ভব না? জানালার পাশে পাইপ আছে, ওটা বেয়ে। কিন্তু মমো কিভাবে? বলতে নিয়ে রাত দেখল তার মা অলরেডি জানালার দিকে চলে গেছে। বাকি সবাইও সেদিকে গেল। এক এক করে জানালার পাইপ বেয়ে নামল সবাই। নেমে সবাই নিরাপদ দূরত্বে যেতেই বর্ষার একটা ব্লাস্ট হলো। সবাই হাঁপাচ্ছে। আসার সময় সাথে করে আনা পানির বোতল থেকে সবাইকে পানি দিল আধার। সবার শরীর চিন্তা এমনিতেই অবশ হয়ে আছে। পানি খেয়ে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে আসলো, আর কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় পতিত হলো তারা। গোডাউনে রাত ধীরে ধীরে চোখ খুলতেই দেখতে পেল সে চেয়ারে বাঁধা অবস্থায় আছে। একপাশে তার মা বাবা, অন্য পাশে রহস্য। রাত ধীরে ধীরে রহস্যকে ডাকল। রাদের ডাকে রহস্য জেগে উঠল। ইতিমধ্যে রিয়া চৌধুরী এবং রায়হান চৌধুরীও জেগে উঠেছেন। ঠিক সেই সময় সামনে থেকে দুটো মেয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। মেয়ে দুজনকে দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। মেয়ে দুজন হলো মিহি আর আধার। তোমরা খোল আমাদের। এভাবে বেঁধেছ কেন? পাগল হয়ে গেছ? হ্যাঁ, পাগল হয়ে গেছি, প্রতিশোধের নেশায়। কিসের প্রতিশোধ? এত তাড়াতাড়ি ভুলে গেলেন চৌধুরী সাহেব? নো প্রবলেম, আমিই মনে করিয়ে দিচ্ছি। আপনারা যখন গ্রামে থাকতেন, আপনাদের বাড়িতে বাবা মরা 2 মেয়ে আর তার মা থাকত। মেয়ে দুজন ছিল আপনাদের চেয়ে ছোট। তারা বুঝতো না যে আপনারা প্রতি মুহূর্তে মেয়ে দুজনের শরীরটাকে স্ক্যান করে বেড়ান। কোন এক অমাবস্যার রাতে বাবা মা বাসায় না থাকায় রাত চৌধুরী ওই মেয়ে দুজনের ঘরে ঢোকে। বয়স তখন রাদের মাত্র 14। অথচ এতটাই কামুকতা ছিল তার মাঝে যে আমার 9 বছর বয়সী ঘুমন্ত বোনটার উপর ঝাঁপিয়ে পড়ে সে। মা আটকাতে আসলে তার মাথায় ফ্লাওয়ার ভাসটা দিয়ে এত জোরে মারে যে মুহূর্তেই মা হারা হয়ে যায় আমরা। আমার ছোট বোনের তীব্র আর্তনাদ বিন্দুমাত্র প্রভাবিত করেনি তোমাকে রাত। তুমি নিজের ধ্বংস লীলা চালিয়ে গেছ। অবশেষে নিজের তৃষ্ণা মিটিয়ে ওই ছোট্ট মেয়েটিকে লাথি মেরে ফেলে চলে গেছ। মেয়েটি আর্তনাদ করছিল, ছটফট করছিল, ফিরেও তাকাওনি। আর মিস্টার রহস্য চৌধুরী, কত আকুতি মিনতি করেছিলাম যে আমার বোনের সাথে করা অন্যায়ের শাস্তি আপনার ভাইকে দিন, কিন্তু আপনি কি করলেন? ভাইকে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ওই পিচ্ছিটার উপর আবার শারীরিক অত্যাচার করেন। পশুর মতো খুবলে খান আমার বোনের সতীত্ব। মাকে হারিয়ে শেষ ভরসা হিসেবে গিয়েছিলাম রিয়া চৌধুরীর কাছে। তিনি তো আমাদেরই দুশ্চরিত্রা বানিয়ে গ্রাম থেকে বের করে দিলেন। কি ভেবেছিলেন আমরা মরে গেছি? না, যাইনি। ভাগ্যক্রমে সিয়ার চাচ্চু আমাদের প্রতি সদয় হয়ে আমাদের নিজের সন্তানের মতো স্নেহ করেন। তবে আমি শুধু এই দিনটার জন্যই আড়ালে ছিলাম, কখনো সিয়ার সামনেও যাইনি। আর নাই সিয়ার চাচ্চু আমাদের আসল পরিচয় কাউকে বলেছেন।
এই ছিল আপনাদের কুকীর্তির ছোট্ট বর্ণনা। আধার, প্লিজ ট্রাস্ট মি। আমি আগে খারাপ ছিলাম কিন্তু তোমার ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। বিশ্বাস করো, আই লাভ ইউ। রাদের কথা শুনে আধার অট্টহাসি হেসে রাদের ফোনটা সামনে ধরল। রাদ বুঝতে পারল তার কাছে যে ফোনটা ছিল সেটা তার ফোনের মতোই কিন্তু তার ফোন না। এই অদল বদলটাও নির্ঘাত আধারের করা। রাদের ফোনের স্ক্রিনে বেশ কয়েকজন মেয়ের সাথে রাতের চ্যাটিং ভেসে উঠছে। কিছু কিছু মেসেজ এতটা চিপ আর ইন্টিমেট যেসব নিজের ওয়াইফের সাথেও কেউ ফোনে বলবে না। রাদ মাথা নিচু করে নিল। কিন্তু মিহি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি জানি তো চৌধুরী সাহেব, ফাঁদটা তো আমিই পেতেছিলাম। ভেজা ওড়নার ফাঁদ। আমার কিন্তু মনে আছে যখন আমি আপনার কাছে গিয়েছিলাম তখন আপনার দৃষ্টি আমার গলার দিকে ছিল। রহস্য ও আর কিছু বলতে পারল না। আধার হাতে পিস্তল নিয়ে নাড়াচাড়া করছে। এসো বলে ডাকতেই সিয়া এলো। আধার সিয়ার হাতে পিস্তল দিয়ে বলল, ও ভরা ক্যাম্পাসে তোমার ইজ্জতে হাত দিয়েছে। ওর মৃত্যু তোমার হাতে। সিয়া পিস্তলটা নিল না। বলল, আমার চেয়ে বেশি অন্যায় ও তোমাদের দুই বোনের সাথে করেছে, বিশেষ করে আধার, তোমার সাথে। পিস্তলটা নিয়ে প্রথমে রাত, তারপর রহস্য এবং শেষে রিয়া চৌধুরীকে গুলি করে। অতঃপর রায়হান চৌধুরীর হাত খুলে দেয়। আমাকে মারলে না কেন? আপনি কোন অন্যায় করেননি আমাদের সাথে। উল্টো আমরা আপনার কাছে অপরাধী। আমরা আপনার পরিবারকে মেরেছি। তোমরাও তো আমার মেয়ের মতো। তোমাদের নিয়ে নতুন পরিবার সাজাবো। তবে রাত, রহস্য খারাপ নয়, ওদের মা ওদের খারাপ বানিয়েছে। আমিও পারিনি ওদের মানুষ করতে। বলে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মিহি ও আধার তার দুই পাশে দাঁড়িয়ে দুই হাত ধরে বলল, আপনার মেয়েরা মানুষ, বাবা। তাদের নিয়ে চলুন নতুন জীবন গড়া যাক। অতঃপর অতীতের কালো অধ্যায়টা ফেলে এক নতুন আলোয় উন্মোচিত হল মিহি আর আধারের নতুন জীবন। সমাপ্ত।